গুড মর্নিং স্টুডেন্টস, মার্টিন লুথার কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ রাকিবুল হাসান, তোমাদের বায়োলজি সাবজেক্টের প্রভাষক। লাস্ট ক্লাসে আমরা ভাইরাসজনিত কিছু যেই রোগ, প্রাণী রোগ, যেটা ভাইরাল হ্যাপাটাইটিস এবং ডেঙ্গু জ্বর, এই দুইটা সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। সেক্ষেত্রে আমরা রোগের লক্ষণ, রোগের জন্য দায়ী যেই ভাইরাস, এছাড়া রোগ প্রতিরোধের কিছু উপায় এবং রোগ হয়ে গেলে সেক্ষেত্রে কী কী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বা নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ নেওয়া যায় অথবা কী ওষুধ খেতে হয়, এই সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম। আজকে আমরা কোনো প্রাণী ভাইরাস সম্পর্কে জানবো না, আজকে আমরা মূলত একটা উদ্ভিদ ভাইরাস সম্পর্কে জানবো, যা কিনা আমাদের একটি খুবই পরিচিত উদ্ভিদ পেঁপে গাছ, সেটাতে আক্রমণ করে থাকে। চলো আমরা ক্লাসটা শুরু করি। পেঁপে রিং স্পট বা মোজাইক রোগ। পেঁপের যে রিং স্পট বা মোজাইক রোগ, এটা আমাদের উপমহাদেশে খুবই পরিচিত একটি অসুখ। পেঁপের পৃথিবীর অনেক দেশেই একটি উল্লেখযোগ্য অর্থকরী ফসল হিসেবে পেঁপে চাষ করা হয়, কিন্তু বর্তমানে বাংলাদেশে এই পেঁপের চাহিদাও কিন্তু অনেক বেশি। এটা একটা অর্থকরী ফসল। আমাদের যে কোনো জায়গায় দেখা যায় যে বাহির থেকে এসেছি, খুব গরম লাগছে, পেঁপে খেলে কিন্তু ভেতরে একটি শান্তি অনুভব হয়, এবং পেঁপে কিন্তু শরীরের জন্য খুব উপকারী একটি ফল। তো বর্তমানে এটিকে অর্থকরী ফসল হিসেবেই বাংলাদেশে চাষ করা হয়ে থাকে এবং ব্যাপক পরিসরেই চাষ করা হয়। পেঁপের রোগবালাই অপেক্ষাকৃত কম হলেও কখনো কখনো ক্ষেতের পুরো ফসলটাই নষ্ট হয়ে যেতে পারে এই সকল রিং স্পট বা মোজাইক রোগের কারণে। এবং এটি পেঁপের জন্য সবচাইতে ক্ষতিকর একটি রোগ। বাংলাদেশ সহ ভারত, চীন, থাইল্যান্ড এবং ফিলিপাইনে এ রোগের প্রাদুর্ভাবটা অনেক বেশি। এছাড়া দক্ষিণ আমেরিকা এবং যুক্তরাষ্ট্রের যে ফ্লোরিডা অঞ্চল, হাওয়াই অঞ্চল এবং টেক্সাস সহ বেশ কিছু অঙ্গরাজ্যে পেঁপে গাছে এই রোগটা খুবই মহামারী আকার ধারণ করে এবং অসংখ্য ফসলের ক্ষতি সাধন করে থাকে। কৃষিবিদরাও এটা নিয়ে গবেষণা করতেছেন এবং কৃষকরা খুবই নাজেহাল অবস্থা। এই অসুখটা যদি হয় পেঁপের, দেখা যায় যে পুরো জমিটাই তার নষ্ট হয়ে যায় বা ফসলগুলো সমস্তই পুড়িয়ে ফেলতে হয় বা নষ্ট করে ফেলতে হয়। বিভিন্ন উদ্ভিদবিদ এটা নিয়ে গবেষণা করার পরে দেখা যায় যে উদ্ভিদ রোগতত্ত্ববিদ জেনসন 1949 সালে এই রোগের নামকরণ করেন হচ্ছে রিং স্পট। মূলত এটা দেখতে অনেকটা রিংয়ের মতন, এরকম গোল গোল দাগ হয় পেঁপের মধ্যে রিংয়ের মতন, তো এই কারণে এটাকে বলা হয় রিং স্পট রোগ। তো এটার প্রধান কারণ বা এটার জন্য দায়ী যেই জীবাণু, সেটার নাম হচ্ছে পাপায়ার রিং স্পট ভাইরাস, সংক্ষেপে PRSV। এটি মূলত একটি আরএনএ ভাইরাস। আমরা ভাইরাসের যখন বিভিন্ন প্রকারভেদ পড়েছিলাম, তখন কিন্তু আমরা দেখেছিলাম যে আরএনএ ভাইরাসটা মূলত হচ্ছে উদ্ভিদ ভাইরাস। কিছু কিছু ক্ষেত্রে প্রাণী ভাইরাসের আরএনএ ভাইরাস পাওয়া যায়, সেগুলো খুবই মারাত্মক অসুখ, কিন্তু মূলত আরএনএ ভাইরাসটা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় উদ্ভিদ ভাইরাস হিসেবেই আবিষ্কৃত হবে পাওয়া যায়। তো এক্ষেত্রে দেখা যায় যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বাহক এই ভাইরাসটা ছড়ায়, তার নাম হচ্ছে জাপ পোকা। অনেকটা হচ্ছে মাছির মতো দেখতে, আরেকটা হচ্ছে সাদা মাছি। সাদা মাছি আমরা অনেক ক্ষেত্রেই দেখি, বাংলাদেশেও এটা খুবই পরিচিত। এই সাদা মাছিটা পেঁপে গাছে বসে এবং পেঁপে গাছে বসে খুব বেশি সময় নেয় না, খুব অল্প সময়ের মধ্যেই এই জীবাণুটা ছড়িয়ে দেয়। তো এই ভাইরাসটা মূলত হচ্ছে যেই একটি দণ্ডাকৃতির ভাইরাস, এবং এই পাপায়া রিং স্পট ভাইরাস এটি মূলত 760 থেকে 800 ন্যানোমিটার লম্বা হয় এবং ব্যাস হচ্ছে মাত্র 12 ন্যানোমিটার। তো পেঁপে ছাড়াও এই ভাইরাসটা কুমড়া জাতীয় উদ্ভিদে মোজাইক রোগের সৃষ্টি করে থাকে। এছাড়া ক্যাপসিডের বাহিরে এর কোনো আবরণ থাকে না, তাই এটি খুব সহজেই আক্রমণ করতে পারে কোনো একটা উদ্ভিদকে। এবং এটি মূলত যেহেতু আরএনএ ভাইরাস, এটা দুইটা প্রকরণের হয়ে থাকে, অর্থাৎ এতে জেনেটিক রিকম্বিনেশনও দেখা যায় অনেক ক্ষেত্রে, বা জেনেটিক মিউটেশন যেটাকে বলা হয়, মিউটেশন দেখা যায়। এটার মূলত হচ্ছে দুইটা প্রকার, একটা হচ্ছে
পি ভ্যারিয়েন্ট, আরেকটি হচ্ছে ডব্লিউ ভ্যারিয়েন্ট। তো এই যেই যখন পি আর এস ভি এটাকে পি ভ্যারিয়েন্ট হয় তখন পাশে হ্যাশ দিয়ে পি লিখে এটাকে নামকরণ করা হয়। এটা দিয়েই মূলত হচ্ছে দেখা যায় যে পেঁপের রিং স্পট ভাইরাসটা হয়ে থাকে। আবার ডাব্লিউ ভ্যারিয়েন্ট যেটা, সেটা দিয়ে সাধারণত পেঁপের রিং স্পট হয় না, এটা অন্য উদ্ভিদের ক্ষেত্রে রোগ সৃষ্টি করে থাকে। তো চলো দেখি আসলে ছবিটা কীরকম হয়, পেঁপের রিং স্পট যদি অসুখ হয়ে থাকে তাহলে দেখতে কীরকম দেখা যায়। ছবিতে দেখানো হয়েছে পেঁপের রিং স্পট ভাইরাসের ক্ষেত্রে মূলত দেখা যায় যে পেঁপের গায়ে সাধারণত উদ্ভিদ জন্মানোর সাথে সাথে খুব ছোট অবস্থায় প্রথম দিকেই পেঁপে যখন হওয়া শুরু করে তখনই এই সংক্রমণ ঘটতে পারে। সাধারণত 30 থেকে 40 দিনের মধ্যে প্রথম এই লক্ষণটা দেখা যায় এবং ক্লোরোপ্লাস্টটা নষ্ট হয়ে যায় বিধায় এই যেই কালারিংটা আসতেছে, অর্থাৎ পেকে যাওয়ার সময় এই কালারিংটার এখানে দেখা যায় যে ক্লোরোপ্লাস্টটা ড্যামেজ হয়ে গেছে বিধায় জায়গায় জায়গায় থোকা থোকা হয়ে রয়েছে, অর্থাৎ ওই ক্লোরোপ্লাস্টের জায়গাটা ওইটা নষ্ট, দ্যাট মিনস সেখানে আর পাকতে পারতেছে না ফলটা। এবং এই ক্ষেত্রে দেখা যায় যে পাতার ক্ষেত্রে যদি আক্রমণ হয় পাতায় দেখা যায় ঠিক সেম, পাতার ক্লোরোপ্লাস্টটাও নষ্ট হয়ে যায়, যেহেতু ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ বর্ণকণিকার জন্য দায়ী। সেই সবুজ বর্ণকণিকাটা যদি নষ্ট হয়ে যায় সেটা পরবর্তীতে আর ট্রান্সফর্ম করতে পারে না বা পাকতে পারে না, বা সেক্ষেত্রে দেখা যায় হলুদ সবুজ মোজাইকের মতন একটা দাগ পড়ে। এই যে এখানেও দেখা যাচ্ছে হলুদ সবুজ মোজাইকের মতন রোগ দাগ পড়ে এবং কাণ্ড পাতার বোটা ফলে হচ্ছে বোটা ও ফল এটা হচ্ছে তৈলাক্ত এবং পানিসিক্ত গাঢ় সবুজ দাগ পড়ে, স্পট বা রিং সৃষ্টির হয়। অপেক্ষাকৃত কম বয়সেই দেখা যায় যে পাতার রোগের প্রথম লক্ষণ পায় এবং দেখা যায় অনেক ক্ষেত্রেই পাতার আকৃতি ছোট এবং কুঁকড়ে যায়। পাতার মাথায় বিকৃত আকৃতির ক্ষুদ্রাকার কিছু পাতা লক্ষ্য করা যায়। অন্যান্য পাতাও ঝরে পড়ে দেখা যায়, যে এই কারণে দেখা যায় পাতা যেহেতু ক্লোরোপ্লাস্টটা মারা যাচ্ছে, দ্যাট মিনস পাতা কিন্তু দুর্বল হয়ে গিয়েছে এবং সেই ক্ষেত্রে পাতা ঝরে পড়া বা কুঁকড়ে যাওয়া এটা খুবই স্বাভাবিক একটা লক্ষণ দেখা যায়। কখনো কখনো পাতায় শিরাগুলো মানে শুধুমাত্র শিরা থাকে, পাতার পার্টগুলো হচ্ছে ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে বা পড়ে যাচ্ছে, এরকম অবস্থা দেখা যায়। অর্থাৎ অনেকটা হাড় বের হয়ে গেলে মানুষের এরকম পুষ্টিহীনতায় ভুগলে যেই ঘটনাটা দেখা যায়, শুধুমাত্র শরীরের হাড় দেখা যায়, ঠিক পাতার ক্ষেত্রেও ঠিক শিরাটা দেখা যাচ্ছে, কিন্তু পাতার যেই পার্ট অন্যান্য সবুজ পার্ট সেটা ড্যামেজ হয়ে যাচ্ছে, এরকম দেখা যায়। তো আক্রান্ত ফলের ক্ষেত্রে দেখা যায় পানি ভেজা গোলাকার দাগ পড়ে এবং দাগের মধ্যবর্তী স্থানটা শক্ত হয়ে যায়। পেঁপে সাধারণত হচ্ছে হলুদ হয়ে যায় এবং রিং স্পটের লক্ষণ প্রকাশ হয়, অর্থাৎ হলুদের মাঝে গোল গোল অর্থাৎ রিংয়ের মতন সবুজ রং দেখা যায়, যেটা আমি এখানে মার্কিং করে দেখিয়েছি। তো এই যে এরকম রিং স্পট হয় এবং এটা আকার অনেক ছোট হয়, তাই অনেক সময় পুষ্টি হবার আগেই এটা ঝরে যায় অর্থাৎ ফলটা পড়ে যায় দেখা যায়। আর এ সকল রোগ হলে সাধারণত পেঁপে যেই মিষ্টি জাতীয় একটা ফল, সেই মিষ্টিটা আর থাকে না, বা প্যাপেইন নামক একটা উপাদান রয়েছে যা কিনা পেঁপের মিষ্টির জন্য দায়ী, সেই প্যাপেইনটা হ্রাস পেয়ে যায় এবং ফলনটা প্রায় একেবারেই কমে যায়, বলতে গেলে প্রায় 90% পর্যন্ত হ্রাস পেতে পারে। অনেক ক্ষেত্রে আমি প্রথমেই বলেছি যে পেঁপের এই রিং স্পট বা মোজাইক রোগ হলে দেখা যায় জমিতে এতটাই ক্ষতি করে, অনেক সময় কৃষকদের সমস্ত জমির ফসলটাই পুড়িয়ে ফেলতে হয় অথবা মাটির নিচে পুঁতে ফেলতে হয়। তো এই কারণে এটা খুবই মারাত্মক একটি অসুখ পেঁপের জন্য। চলো এটার যেই প্রকৃত লক্ষণ, সেই লক্ষণগুলো সামারাইজ করে যেটা পাওয়া যায় সেটা বলি। পেঁপের এই পাপায়া রিং স্পট যেই ভাইরাস দ্বারা আক্রান্ত পাপায়া রিং স্পট রোগ, এটার জন্য যেই লক্ষণগুলো এটাকে সামারি করে দেখা যায় যে মূলত 5টা প্রধান লক্ষণ এক্ষেত্রে দেখা যায়। একটি হচ্ছে উদ্ভিদের জন্মানোর সাথে সাথে অথবা এই রোগটা সাধারণত সংক্রমণ ঘটতে দেখা যায়, অর্থাৎ পাতাটা কুঁচকে যায় বা পড়ে যায়, অথবা পেঁপের মধ্যে দেখা যায় ছোট ছোট দাগ পড়তেছে বা পাতার মধ্যে দাগ পড়তেছে রিংয়ের মতো। 2 নাম্বার, ক্লোরোপ্লাস্টটা নষ্ট হয়ে যাওয়ার জন্য পাতায় হলুদ এবং সবুজ মোজাইক দাগ পড়ে। 3 নাম্বারে দেখা যায় কাণ্ড এবং পাতার যে বোটা, অর্থাৎ যে জায়গাটা সবুজ
খুবই থাকে, খুবই সবুজ থাকে, সেই জায়গাটার স্পট এবং রিং বা পানিসিক্ত দাগ দেখা যায়, অর্থাৎ ওই জায়গাগুলোর পাশে ড্যামেজ হয়ে গিয়েছে, এটা স্পষ্টতর হয়। এছাড়া পাতাতে আকৃতিতে ছোট হয়ে যায় এবং কুঁকড়ে যায়। মূলত আমরা যেটা জানি যে পাতাতে হচ্ছে সমস্ত সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা সম্পন্ন হয়, বা সেখানে ফটোসিনথেসিস হওয়ার জন্য যেই উপাদানগুলো প্রয়োজন সেটা হচ্ছে মাটি থেকে পানি এবং খনিজ লবণটা আসে, এবং ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড বা হচ্ছে ক্লোরোপ্লাস্টের যেই গ্রানাম যেই ল্যামেরি, সেই জায়গাটায় যে হচ্ছে খাবারটা তৈরি হয় সূর্যের আলোর শক্তিটাকে মূলত খাদ্যে স্থিতিশক্তি হিসেবে জমা করে। তো এই যে পাতায় যে পানিটা আসে বা খনিজ লবণটা আসে, সেটা যখনই ক্লোরোপ্লাস্টে আসে, ক্লোরোপ্লাস্টে যেহেতু ড্যামেজ হয়ে গিয়েছে, সে যে ওই পানিটার তখন ইউজ করতে পারে না। আর এই ইউজ করতে না পারার জন্যই দেখা যায় যে এই পানিসিক্ত দাগ পড়ে, অর্থাৎ সেই যেই দাগটা পড়ে সেখানে ওইটা পানি দ্বারা সিক্ত হয়ে থাকে। এবং আরেকটা মজার ব্যাপার, যেহেতু আমরা দেখতেছি ক্লোরোপ্লাস্টটা ড্যামেজ হয়ে যাচ্ছে এবং সেখানে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম আয়ন রয়েছে, যেটা হচ্ছে মৃৎ ক্ষার ধাতু বলি আমরা, মূলত মাটি থেকে ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম আয়নটাই পরিমাণে বেশি থাকে, সেটা কিন্তু ক্লোরোপ্লাস্টে যে হচ্ছে ক্লোরোপ্লাস্টটাতে পুষ্টি উপাদানটা তৈরি করতে পারতেছে না, বা সেখানে পুষ্টি উপাদান হিসেবে খাদ্যে জমা হতে পারতেছে না। এই কারণে দেখা যায় সেগুলো হচ্ছে রিং স্পটটা তৈরি করতে সহায়তা করে। এটা হচ্ছে জাস্ট রিং স্পট তৈরি হওয়ার কারণ, ওই ভাইরাসটা মূলত প্রধান এখানে ভূমিকা পালন করে ক্লোরোপ্লাস্টটাকে ড্যামেজ করে ফেলে। এরপরে দেখি শতকরা 90% পর্যন্ত ফলন কমে যেতে পারে। এটার অন্যতম কারণ হচ্ছে যখন পাতার ক্লোরোপ্লাস্টটা ড্যামেজ হয়ে যাচ্ছে, দ্যাট মিনস ফটোসিনথেসিসটা কমপ্লিট হচ্ছে না, বা সালোক সংশ্লেষণ কমপ্লিট যদি না হয়, তাহলে খাবার কিন্তু উৎপাদন করা গাছের পক্ষে সম্ভব না। এবং গাছ যদি খাবার উৎপাদন নিজের জন্যই তৈরি করতে না পারে, তাহলে সেটা ফলে বা ফ্রুটসের মধ্যে সেটা কিন্তু স্টোর করার কোনো ওয়ে তার জন্য আর থাকে না, সে প্রথমে নিজেই বাঁচতে পারতেছিল না, এই অবস্থা তৈরি হয়ে যায়। তো মূলত এই যে পাতার যেই ছোট দাগ বা কুঁকড়ে যাওয়া বা মরে যাওয়া, এই ধরনের ঘটনাটা ঘটে মূলত সেই সালোক সংশ্লেষণটা অফ হয়ে যাওয়ার কারণেই হয়ে থাকে, বা ক্লোরোপ্লাস্টটা মরে যাওয়ার জন্য সালোক সংশ্লেষণটা কমপ্লিটভাবে হচ্ছে না বিধায়ী এই ঘটনাটা ঘটে, এবং ফলটা তখন আর তৈরি হয় না, বা ফল তৈরি হলেও সেই ফলের মধ্যে সেই সবুজ অংশটা পুনরায় আবার সেই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়। কারণ আমরা জানি ভাইরাসের যে বংশবৃদ্ধি সেটা লাইটিক বা লাইসোজেনিক সাইকেলের মাধ্যমে খুব দ্রুত ছড়ায়, এবং সেটা পাতায় আক্রমণ বা বোটায় আক্রমণ বা গাছের কাণ্ডে আক্রমণ হলে ফলে আক্রমণ হতে খুব বেশি সময় নেয় না, এবং শতকরা দেখা যায় যে এক গাছ থেকে আরেক গাছে সেটা পরিবাহিত হতেও খুব বেশি সময় নেয় না। এর ফলে পুরো জমিতেই দেখা যায় যে আক্রান্ত হয়ে যায়, এবং শতকরা 90% পর্যন্ত ফলন এক্ষেত্রে কমে যেতে পারে। চলো দেখি এই রোগটা কিভাবে প্রতিরোধ করা যায়। তো আমরা জানি, সবসময় বলি যে প্রতিরোধটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, এটা সবসময় আমার কথা। সেটার কারণ হচ্ছে যদি আমরা প্রতিরোধটা ঠিকমতো করতে পারি, তাহলে কিন্তু আমাদের প্রতিকারের দিকে যত্নবান কম হলেও হয়, কারণ অসুখটাই আর হয় না, আর অসুখ যদি না হয় তাহলে তো প্রতিকারের প্রয়োজন পড়ে না। তো প্রতিরোধটা মূলত হচ্ছে আমরা এখানে 4টা স্টেপে লিখেছি। যে প্রথম যে স্টেপ সেটা হচ্ছে লেখা হয়েছে যে নতুন জমিতে রোগমুক্ত চারা ব্যবহার, এটা হচ্ছে সবচাইতে বেস্ট ওয়ে রোগী পাপায় রিং স্পট ভাইরাস থেকে বেঁচে থাকার। কারণ আমরা যদি রোগমুক্ত চারা ব্যবহার করি, তাহলে চারা থেকে যেই পেঁপে গাছটা হবে সেটা কিন্তু ভাইরাস দ্বারা আক্রান্ত হবে না, বা আক্রান্ত হওয়ার আগেই সে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা তার মধ্যে থেকে যায়। মূলত যে এলাকাতে রোগ ছড়িয়ে পড়েছে আমরা জানি, সে এলাকায় পেঁপের চাষ বন্ধ করে দেওয়াটাই শ্রেয়। তবে যদি সেখানে চাষ করতেই হয়, তাহলে দূর থেকে নতুন এলাকা থেকে রোগমুক্ত যেই চারা সেটা দিয়ে চাষ করতে হবে। কারণ আমরা বললাম কিছুক্ষণ আগেই যে ভাইরাসটা খুব দ্রুত ছড়ায়, এবং দ্রুত ছড়ায় বিধায় একটা এলাকায় যদি একবার সেই পাপাই রিং স্পট ভাইরাস যদি আক্রমণ করে, ওই এলাকার সমস্ত পেঁপে গাছই কিন্তু আক্রান্ত হয়ে যায়। তাই ওই এলাকার সমস্ত গাছ প্রথমে ডিস্ট্রাকশনে যেতে হবে, অর্থাৎ ডিস্ট্রয় করে ফেলতে হবে, দেন নতুন জমিতে এবং নতুন চারা
রোপণ করতে হবে যেগুলো কিনা রোগমুক্ত, যেগুলোতে কিনা রিং স্পট ভাইরাস নেই। এছাড়া ক্রস প্রোটেকশন পদ্ধতিতে চারা গাছ ব্যবহার করা যেতে পারে। ক্রস প্রোটেকশন পদ্ধতিতে উদ্ভাবিত যেই চারা গাছ সেগুলোর ফলাফলটা সাধারণত ভালো পাওয়া যায়। তো মৃদু প্রকৃতির যেই রিং স্পট ভাইরাস যেটা আছে, জীবাণুকে প্রাণীদেহে ভাইরাল টিকাদানের মাধ্যমে যে পোষক উদ্ভিদে প্রবেশ করিয়ে গাছকে ভাইরাস প্রতিরোধী করা যেতে পারে। এই প্রসেসটাকে বলা হয় ক্রস প্রোটেকশন পদ্ধতি। মূলত এটা একটা টিকাদান পদ্ধতি, বা এটার মূলত একটা অ্যান্টিবডি তৈরির মাধ্যমে, অ্যান্টিবডিটা আমরা যখন পাই সেই অ্যান্টিবডিটা চারা গাছ বা পাপায়া গাছ বা পেঁপে গাছের মধ্যে প্রবেশ করিয়ে নতুন চারা গাছ উদ্ভাবন পদ্ধতি। এটা মূলত একটা ক্রস প্রোটেকশন পদ্ধতি, যার মাধ্যমে চারা গাছগুলো ভাইরাস প্রতিরোধী হয়ে থাকে। 4 নাম্বার যেই প্রসেস সেটা হচ্ছে আক্রান্ত ফলের বীজ ব্যবহার না করা। পাপায়া রিং স্পট ভাইরাস সাধারণত এই সকল যে জীবে যে আক্রমণ করে সেই জীবগুলোর সমস্ত দেহেই ছড়িয়ে যায়। তাই উদ্ভিদের যখন আমরা বংশবৃদ্ধি করব, উদ্ভিদ সাধারণত বীজের মাধ্যমে বংশবৃদ্ধি হয়ে থাকে। তো এই বীজের মাধ্যমে যদি বংশবৃদ্ধি হয়, অর্থাৎ একটা ফল যদি আক্রান্ত হয়, তাহলে বীজও কিন্তু একসময় আক্রান্ত হয়ে যায়। তাই বলা যায় যেই ফল আক্রান্ত হয়েছে সেই আক্রান্ত ফলের বীজ কিন্তু আমরা চাইলেও ব্যবহার করতে পারবো না। যদি ব্যবহার করি তাহলে নতুন গাছটাও কিন্তু সেই শুরু থেকেই রিং স্পট ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে থাকবে। তো সেই ক্ষেত্রে সাধারণত যদিও বীজের মাধ্যমে স্থানান্তরিত হয় না এই ভাইরাসটি, কারণ বীজ পর্যন্ত ভাইরাস আক্রমণ হওয়ার আগেই গাছটি মারা যায় বা ফল হয় না, ফল উৎপাদন বন্ধ হয়ে যায়। তাই চেষ্টা করব আমরা যে এরকম বীজ ব্যবহার করতে, যেই বীজটা যেই ফল থেকে প্রাপ্ত হয়েছে সেই ফলটা যাতে অ্যাটলিস্ট পাপায়া রিং স্পট ভাইরাস দ্বারা আক্রমণ হয়নি বা সেখানে কোনো লক্ষণ প্রকাশিত হয়নি, এরকম ফল থেকে বীজটা সংগ্রহ করব। এরপরে ট্রান্সজেনিক জাত ব্যবহার, এটাও একটি অন্যতম প্রতিরোধমূলক ব্যবস্থা। ট্রান্সজেনিক জাত মূলত হচ্ছে একটি জিএমও পদ্ধতি বলা হয়, জেনেটিক্যালি মডিফাইড অবজেক্ট বা অর্গানিজম বলা হয় যেটাকে। জিনগান পদ্ধতি করে সাধারণত পাপায়া রিং স্পট ভাইরাস এর কোট প্রোটিন যেই জিন, সেই জিনকে ভ্রূণ টিস্যুতে প্রবেশ করানো হয় এবং নতুন ট্রান্সজেনিক জাত উদ্ভাবন করা হয়। এটা প্রথম করা হয় 1998 সালে, এবং এই ট্রান্সজেনিক জাত দুইটা হলো সাধারণত পাপায়া রিং স্পট ভাইরাস মুক্ত রেইনবো জাত, আরেকটা হচ্ছে সান আপ জাত। অর্থাৎ দুইটা জাতের নাম এখানে, একটার নাম হচ্ছে রেইনবো, আরেকটির নাম হচ্ছে সান আপ। এই দুইটা জাত মূলত 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। এই দুইটা জাত মূলত হচ্ছে ট্রান্সজেনিক জাত, পাপায়া রিং স্পট ভাইরাস মুক্ত জাত। এই জাতগুলো মূলত হচ্ছে জিএমও বা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম এর মাধ্যমে এই জাত দুইটা উদ্ভাবন করে হয়েছে। এরা সাধারণত পাপায়া রিং স্পট ভাইরাস দ্বারা আক্রান্ত হয় না। তো এই ট্রান্সজেনিক জাত যদি আমরা ব্যবহার করি ফসল ফলানোর ক্ষেত্রে বা জমিতে চাষের ক্ষেত্রে, তাহলে আমরা এই রিং স্পট ভাইরাস বা মোজাইক ভাইরাস থেকে আমাদের ফসলকে বাঁচিয়ে রাখতে পারবো। চলো দেখি প্রতিকারের উপায় কি। যদি এই প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো ফেইলর হয় বা কোনো কারণে ভাইরাস যদি উদ্ভিদে আক্রমণ করেই ফেলে, তখন নিয়ন্ত্রণের জন্য আমরা কি পদ্ধতি ব্যবহার করব, সেটাই মূলত প্রতিকার বা নিয়ন্ত্রণে আলোচনা করা হয়। চলো দেখি। প্রতিকার বা নিয়ন্ত্রণমূলক ব্যবস্থায় মূলত হচ্ছে রোগাক্রান্ত গাছ প্রথমেই পুড়িয়ে ফেলাটা হচ্ছে উত্তম। কারণ রোগাক্রান্ত গাছের কোথায় আক্রমণ হয়েছে আর কোথায় সমস্ত দেহেই কিন্তু ছড়িয়ে পড়ে, এবং সেটা কিন্তু আসলে
আটকে রাখার জন্য কোনো উপায় নেই। এক গাছ থেকে আরেক গাছে আক্রমণ হতেও বেশি সময় লাগে না। তাই যেই গাছগুলো রোগাক্রান্ত হয়েছে আমরা লক্ষণ যদি দেখতে পাই তাহলে সাথে সাথে সেটা পুড়িয়ে ফেলাটা হচ্ছে উত্তম। এছাড়া এই যে অ্যাফিড জাতীয় যেই পোকাগুলো অর্থাৎ সাদামাছি বা জাপ পোকা, এই সকল পোকাগুলো যাতে গাছে না বসে বা গাছের ফলে না বসে, তাই সেজন্য নেট দিয়ে গাছটাকে ঢেকে রাখাটা একটি প্রতিকারমূলক ব্যবস্থা। অর্থাৎ পেঁপে হয়েছে এরকম অবস্থায় অবশ্যই পেঁপেটাকে আমরা নেট দিয়ে আটকে দিব যাতে সেখানে অ্যাফিড নামক পতঙ্গগুলো আক্রমণ না করে, বা নতুন যেই গাছ সেই গাছগুলোতেও আমরা দরকার হলে জাল দিয়ে ঢেকে দিব যাতে সেখানে আক্রমণ না করে। এরপরে পেস্টিসাইড স্প্রে ব্যবহার করা। পেস্টিসাইড ওয়ান কাইন্ড অফ কেমিক্যাল যেগুলো হচ্ছে সাধারণত বিষাক্ত। এগুলো কিন্তু পেস্ট বা হচ্ছে মাছি বলি বা পোকা বলি, যেটা একটা উদ্ভিদের জন্য পেস্ট হিসেবে কাজ করে বা ক্ষতিকর হিসেবে কাজ করে, সেগুলোর জন্য মারাত্মক বা অ্যাটাকিং ভূমিকা পালন করে। বা সেক্ষেত্রে পেস্ট যাতে না বসে সে কারণে পেস্টিসাইড যদি আমরা স্প্রে করি তাহলে সেই পোকাগুলো আর বসে থাকবে না বা পোকাগুলো ওখানে আক্রমণ করবে না। তো সেই ক্ষেত্রে সাধারণত পেস্টিসাইড স্প্রে বলতে সাধারণত রক্সিয়ন বা পারফেক্থিয়ন 40 ইসি অথবা মেটাসিস্টক্স 25 ইসি, এটা কীটনাশক 2 মিলিলিটার পার লিটার পানিতে মিশিয়ে ব্যবহার করাটা উত্তম। চারা লাগানোর ক্ষেত্রে সাধারণত নিয়মিতই হচ্ছে পেস্টিসাইড স্প্রে করা প্রয়োজন, কারণ ছোট চারায় যদি অ্যাফিড আক্রমণ করে তাহলে কিন্তু সেটা ছোট অবস্থায় গাছটিকে মেরে ফেলতে বা গাছে ফল আর কখনো আসবে না এরকম সিচুয়েশন তৈরি করে। তাই আমরা চারা গাছের ক্ষেত্রে নিয়মিতই পেস্টিসাইড স্প্রে করব। এরপরে যেটা হচ্ছে আক্রান্ত গাছের প্রুনিং বন্ধ রাখা। মূলত এখানে প্রুনিং বলতে বোঝায় হচ্ছে পাতা কেটে ফেলা বা ছাঁটা বা হচ্ছে ফলটা মানে ওখান থেকে সংগ্রহ করা। তো এই ধরনের কাজগুলো আমরা করব না। যদি দেখি একটা গাছ আক্রান্ত হয়ে গিয়েছে বাই চান্স, তো সেই ক্ষেত্রে সেই গাছটাকে পুড়িয়ে ফেলা বা মাটিতে পুঁতে ফেলাটাই উত্তম। কারণ সেই গাছ থেকে যদি আমরা গাছের পাতা কাটি বা হচ্ছে ফল সংগ্রহ করি, এই ভাইরাসটা কিন্তু অন্য গাছে সংক্রমণ হওয়ার পসিবিলিটিটা তখন বেশি থাকে। তো এই ক্ষেত্রে কাটা ছেঁড়া স্থান দিয়েই মূলত হচ্ছে রোগ আক্রমণ ঘটে থাকে। তো এই ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে। পঞ্চম যেই পদ্ধতি প্রতিকার বা নিয়ন্ত্রণে, সেটা হচ্ছে নতুন জাতের ক্রস প্রোটেকশনটা ব্যবহার করা। যেটা নতুন জাত সেটাতে ক্রস প্রোটেকশন যদি আমরা ব্যবহার করি তাহলে দেখা যায় যে নতুন যেই গাছটা আসবে সেই গাছে কিন্তু রোগমুক্ত গাছ হবে। আমরা সাধারণত বাংলাদেশ হিসেবে গর্ব ফিল করি, কারণ বাংলাদেশেই প্রথম বিজ্ঞানী ডক্টর মাকসুদুল আলম কর্তৃক জিন প্রযুক্তির মাধ্যমে দেখা যায় যে তিনি নতুন জাতের ক্রস প্রোটেকশন এই যে পদ্ধতি, এই পদ্ধতি ব্যবহার করে আবিষ্কার করেন যে রোগমুক্ত ফল উৎপাদন করা সম্ভব। অর্থাৎ এই ক্রস প্রোটেকশনের মাধ্যমে যে রোগমুক্ত ফল উৎপাদন সম্ভব, এটা কিন্তু আমাদের বাংলাদেশেরই একজন বিজ্ঞানী ডক্টর মাকসুদুল আলম প্রথম আবিষ্কার করেন। তো এখানে উল্লেখ্য যে তিনি কিন্তু প্রথম আমেরিকার হাওয়াই বিশ্ববিদ্যালয়ে এই যে আমাদের এই পেঁপের জিন রহস্য উন্মোচন করেন। তো এই হিসেবে আমরা বাংলাদেশি হিসেবে গর্ব ফিল করি, কারণ এই যে পাপায়া রিং স্পট ভাইরাস, এটা থেকে আমরা বেঁচে থাকার জন্য বা প্রতিকারের জন্য একটা বিশাল একটা পদ্ধতি, সেটা হচ্ছে ক্রস প্রোটেকশন পদ্ধতি। সেটার মাধ্যমে চারা উৎপাদন করার পদ্ধতি কিন্তু আমাদের দেশের বিজ্ঞানীই কিন্তু আবিষ্কার করেছেন। সো আশা করি আমরা ক্লাসটি আজকে বুঝতে পেরেছি। তো পেঁপের রিং স্পট ভাইরাস কিভাবে হয় বা হলে কি লক্ষণ দেখা দেয় এবং সেখান থেকে বেঁচে থাকার উপায় কি, সেই সকল প্রতিরোধমূলক ব্যবস্থা এবং প্রতিকারমূলক ব্যবস্থা দুইটাই আমরা আজকে দেখেছি। ক্লাসটি আশা করি আজকে বুঝতে পেরেছো সবাই। যদি তারপরেও কোনো কোয়েশ্চেন থেকে থাকে কমেন্ট বক্সে লিখবে। তোমাদের উপস্থিতি নিশ্চিত করার জন্য নাম এবং রোলটি লিখে দিবে। যারা কষ্ট সহকারে আজকে ক্লাসটি করেছ অসংখ্য ধন্যবাদ জানিয়ে তাদেরকে আজকের ক্লাস এখানেই শেষ করছি।